দ্যাটস রাইট। ভয়ের রাজ্য অচিনপুরে সকলকেই স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিগত এপিসোডে আমি যশোর থেকে পাঠানো একটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পড়ে শুনিয়েছিলাম আপনাদেরকে, আর আজ তার সেকেন্ড পার্টটি আমি আপনাদের সবার মাঝে পড়ে শোনাবো। তো কালো জাদুর যে ভুক্তভোগী তুহিন ভাই যে ঘটনাটি শেষ করেছেন, আমি সেই ঘটনাটি বাকি অংশটা আপনাদেরকে এখন পড়ে শোনাবো। তবে হ্যাঁ, যশোর থেকে আমার আজকের এই এপিসোড কারা কারা শুনছেন দয়া করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে যশোর থেকে কারা কারা শুনতেছেন, খুলনা বিভাগের ভিতর থেকে কারা কারা আজকের এই ঘটনাটি শুনতেছেন, একটু কমেন্ট করে জানাবেন। সো এখন আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি তুহিন ভাইয়ের পাঠানো সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনার বাকি অংশটুকু এখন পড়ে শোনাচ্ছি। তো বলছেন তুহিন ভাই। আসসালামু আলাইকুম মিশন ভাই, আশা করি আপনি এবং অচিনপুরের সকল লিসেনাররা অনেক অনেক ভালো আছেন। বিগত এপিসোডে আমি আমার ঘটনাটি যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করেছি, এবং আমি কিন্তু সেদিনকে বলেছিলাম যে ঘটনা কিন্তু এখানেই শেষ না, আসল টুইস্ট কিন্তু এখনো বাকি আছে। তো আমি আমার বাকি যে ঘটনাগুলো আছে সেগুলো এখন বলতেছি, ধৈর্য ধরে সকলেই শুনবেন। সেদিন আমি যখন সকালে আমার যখন জ্ঞান ফিরল, মা যখন আমাকে জিজ্ঞাসা করলো যে গতকাল রাতে কি হয়েছিল আমার সাথে, তো আমি কোনোভাবে আর কি বুঝাইলাম, মাকে ম্যানেজ করলাম। বাবা তো ডাক্তার আনতে গিয়েছিলেন, ডাক্তার আসলেন এবং আমাকে দেখে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করে দিয়ে গেলেন। কিন্তু না, সেদিন থেকেই আমার অনেক জ্বর, শরীর অনেক দুর্বল। তো পরপর 3 দিন আমি মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম। তারপর আস্তে আস্তে আবারও যথারীতি আমি আমার নর্মাল লাইফে ব্যাক করি। বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, আমি আস্তে আস্তে না জিনিসটা ভোলা শুরু করলাম। তো লাস্ট 1 সপ্তাহ, মানে যেদিন ঘটনা ঘটেছিল আমার সাথে তারপরে 1 সপ্তাহ পরের ঘটনা আর কি আমি বলতেছি। তো সেদিনকে ছিল না বৃহস্পতিবার। তো আমি আমার যে লাস্ট যে টিউশনটা, ওই দিন এর আগে যে ঘটনাটি আমার সাথে ঘটে গিয়েছিল তার কারণে না আমি অত রাতে টিউশনটা করাইতাম না, সেটাকে আমি সন্ধ্যার আগেই নিয়ে চলে আসি। মানে সন্ধ্যার দিকে, আমি সন্ধ্যার একটু আগে পড়ানো শুরু করি এবং রাত সন্ধ্যা 7:30 8টার ভিতরে আমি আর কি পড়াটা শেষ করে তাকে পড়ানো, সেই স্টুডেন্টকে পড়ানো শেষ করে আমি আবার যথারীতি বাসায় চলে আসতাম। তো সেরকম ভাবেই আমি যখন সেদিন বাসায় আর কি চলে আসার পরে আমি কিন্তু একটা জিনিস সবাইকে বলিনি, যেহেতু আমার একটু হেভি ওয়েটের ছিলাম, মানে আমার স্বাস্থ্য একটু ভালো ছিল, তাও প্রায় 90-এর কাছাকাছি, মেবি 88 বা 90 এরকম ওয়েট ছিল আমার। তো ওয়েট লসের জন্য আমি কিন্তু আমার বাসায় সমস্ত ধরনের ইকুইপমেন্ট আর কি কেনা ছিল সে সময়, যে শরীর চর্চা করার জন্য। তো আমি 2টা শিডিউলে আমার শরীর চর্চা করতাম, একটা হচ্ছে ফজরের নামাজের পরে, আর একটা হচ্ছে রাত 9টার পর আর কি, মানে 1 ঘন্টা খানিক শরীর চর্চা, ব্যায়াম এগুলা করে পরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে পরে ঘুমাইতে যাইতাম। তো তারপর হলো কি, সেদিনকে মানে বৃহস্পতিবার ঠিক রাত 9:30টার দিকে আর কি, আমি আমার বাসার উঠানে, আমি এক কর্নারে আমার আলাদাভাবে একটা ঘর তৈরি করা আছে, যেখানে আমার হেভি যে ইকুইপমেন্ট গুলা ব্যায়াম করার জন্য সেগুলো রাখা আছে। তো আমি করলাম কি, সেখানে আর কি চলে গেলাম যথারীতি, যে আমি আমার ব্যায়াম শুরু করে দিয়েছি, ব্যায়াম করতেছি। তো মনে হয় 20 থেকে 25 মিনিট পর আমি বাহিরে আসলাম একটু, যে আমি বাহিরে টোটাল উঠানে একটু মানে দৌড়াইতেছি আর কি, চক্কর করে গোল করে দৌড়াইতেছি। তো তার আগে আমি ঘটনাটি সবার বোঝার উদ্দেশ্যে আমি একটু বলে দিই। আমাদের বাড়ির উঠানটা কিন্তু
আমাদের বাসাটা যেখানে অবস্থিত তার চারিপাশে আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই। একটা বাড়ি আছে যেটা অনেক পরিত্যক্ত, সেখানে আমার সাথে যে ঘটনা ঘটেছে তার 7 থেকে 8 বছর আগে একটি মার্ডার হয়, আর যার কারণে সেই জায়গাটা এবং সেই বাসাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি এখনো পর্যন্ত সেই জায়গাটা ওখানে ওইভাবেই এখনো পরিত্যক্ত অবস্থায়, সেখানে কেউ বসবাস করে না। আর তার পাশে হচ্ছে বিল, অনেক বিশাল বিল। আর এই আর কি, মানে একদম গ্রামের লাস্ট শেষ মাথায় হচ্ছে আমাদের বাসাটা। আর আমাদের বাসার 3 সাইডে হচ্ছে বাউন্ডারি করা, এবং এক সাইড মানে যে পরিত্যক্ত বাসাটা সেই এক সাইড হচ্ছে আর কি ফাঁকা। তো যা হোক, তো আমি দৌড়ানো শুরু করলাম। আমি কিন্তু দৌড়াইতেছি, দৌড়াতে দৌড়াতে একসময় কেমন জানি মনে হচ্ছে যে আমার শরীর আস্তে আস্তে না ভার হয়ে গেল। আমি মানে আমার শরীরের লোম, ঘাড়ের দিকের লোম সব যেন কেমন শির দ্বারা মানে সব খারাপ হয়ে গেছে ভয়ে। মানে একটা শীতল বাতাস আমার সারা শরীরে বয়ে গেল হুট করে, এবং সাথে সাথে আমার সামনে আমাদের বাসার উঠানে যে বাল্বটা এবং আশেপাশে যে বাল্বগুলো জ্বলতেছিল, সিকিউরিটি বাল্ব, সব সাথে সাথেই ব্ল্যাঙ্ক আউট। মানে আমার চোখের সামনে পুরাই অন্ধকার, আমি আর কিছুই চারিপাশে দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার হয়ে গেল। এবং মনে হচ্ছে কেউ যেন আমাকে পিছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে, মানে এমনটা ভাবে জড়াই ধরছে আমাকে যে কোনোভাবেই আমি সেখান থেকে ছুটতে পারতেছি না। আমি চিল্লানোর চেষ্টা করতেছি যে কে কে, এরকম চিল্লানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না মিশন ভাই। তখন যে আসলে কি পরিবেশটা তৈরি হয়েছিল আমি আসলে এখন বলে বুঝাইতে পারবো না কাউকে। আমার বাসায় কিন্তু বাবা ছিলেন, মা ছিলেন, সকলেই ছিলেন বাসায়, আর আমি ছিলাম বাসার উঠানে। তো কিন্তু তারা কিন্তু কোনো কিছুই শুনতে পাচ্ছেন না। পরবর্তীতে যখন তারা সমস্ত ঘটনা শুনলেন, জানলেন, তো তারা বলছে কই সেদিন তো কোনো পাওয়ার যায় নাই, মানে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয় না কিংবা কোনো কিছুই নয়, সব তো নর্মালি ছিল। যা হোক, আমি ওইদিকে না যাই, আমি ডাইরেক্ট ঘটনাতেই আসি। তো মনে হলো যে আমাকে পিছন থেকে কেউ আষ্টে পিষ্টে জাপটে ধরে আছে, এমন ভাবে ধরে আছে যে আমি কিন্তু আগেই বলেছি যে আমার ওয়েটটা ছিল 88 থেকে 90। তো আমার মতন একটা মানুষকে এইভাবে ধরে পিছন থেকে আর কি টানতেছে, এটা কিন্তু যে কারোর পক্ষে সম্ভব না যে একটা মানুষকে এইভাবে ধরে তাকে পুরো লক করে এইভাবে পিছন দিক থেকে আর কি টেনে নেওয়া যায়, ছেঁচড়ায় নিয়ে যাওয়া। আমি প্রাণপণ চেষ্টা করতেছি যে চিল্লানোর, আমি তো তখন বুঝে গেছি যে না, এটা অস্বাভাবিক কিছু, এটা নর্মাল কোনো বিষয় না। এবং আমার ঘাড়টাকে আমি যখন পিছন দিকে চেষ্টা করতেছি যে ঘাড় ঘুরে দেখার জন্য যে জিনিসটা কি, তখন আমার ঘাড়টাকে এমন ভাবে লক করে ধরছে, এমন ভাবে প্রেশার ক্রিয়েট করে ধরছে যে আমি যদি একটু নড়াচড়া করাইতে চাই ঘাড়টা, তার সঙ্গে মনে হচ্ছে যে ঘাড়টা ভেঙে যাবে, এমন ভাবে ধরছে। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখে মুখ আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে সবকিছু সামনে, এমনি তো অন্ধকার। তবে মনে হচ্ছে যে আমি মানে এখন সেন্স হারাই ফেলবো এরকম কিছু, আর আজকেই মনে হচ্ছে আমার শেষ দিন, এরকম একটা ফিলিংস আমার ভিতরে চলে আসলো। আমি মুখ দিয়ে দোয়া কালাম পড়তে চাচ্ছি কিন্তু কিছুই পড়তে পারছি না, মুখ দিয়ে কিছুই আসতেছে না আমার। আরো ভয়টা আমার দ্বিগুণ হয়ে গেল তখন যখন দেখি আমাকে পিছন দিকে টানতে টানতে, মাটি থেকে ঘাসড়ায় নিতে নিতে আমাকে সেই পরিত্যক্ত বাড়িটার যে সাইডে পরিত্যক্ত যে টয়লেটটা, সেই টয়লেটের দিকে আমাকে নিয়ে যাচ্ছে টানতে টানতে। আমি কি করব? মুখ দিয়ে কোনো দোয়া কালাম সূরা কিছুই আসতেছে না আমার, চিল্লানোর চেষ্টা করতেছি, চিল্লাইতে পারতেছি না। আমার এক পা কিন্তু, যে দৌড়ানোর সময় আমার কিন্তু এক পা
কিন্তু একটু উপরে, মাটি থেকে একটু উপরে ছিল বাম পাটা, ডান পাটা মাটির সাথে আর কি লাগানো ছিল, মানে দৌড়ানোর যে মুভমেন্টের যেমন থাকে আর কি। তো ঠিক ওই অবস্থায় আমি কিন্তু ওই এক পা মাটিতে আছে, এক পা কিন্তু উঁচু হয়ে আছে, আমি পুরো স্টাক হয়ে গেছে এক জায়গায়, আমি কোনো মুভমেন্টই আমার ভিতরে নাই। এবং আমি যখন আমাকে এইভাবে টানতে টানতে স্যাঁচড়াইতে নিয়ে যাচ্ছে, তখন আমার ওই যে পিছন দিক থেকে, ঘাড়ের পিছন দিক থেকে আমি কিন্তু শুনতে পাচ্ছি যে খুবই ভয়ানক একটা গর্জনের আওয়াজ, মানে গড় 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 করতেছে। মনে হচ্ছে যে কোনো ভয়ানক প্রাণী যখন, মাংসাশী প্রাণী যখন শিকারের পরে আক্রমণ, শিকারকে আর কি ধরে ফেলে, তখন যে ইয়াটা আসে, ঠিক ওরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। তখন মনে হচ্ছে আমাকে ওই পরিত্যক্ত বাড়িটার ওইখানে টয়লেটের ওই ভিতরে নিতে পারলে আমাকে মনে হয় মেরেই ফেলবে, খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে আমাকে, এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে তখন। ঠিক আমাদের বাসার, মানে আমি তো বলেই দিছি যে আমাদের বাড়ির 3 সাইডে বাউন্ডারি এবং এক সাইড যে ফাঁকা, এবং সেই ওই সাইডটাই হচ্ছে সেই পরিত্যক্ত টয়লেটটা। আর ঠিক আমাদের বাউন্ডারি এবং ওই পাশে যে মালিক, জমির মালিক, তার যে বাউন্ডারি, তার পাশে মানে 2 বাউন্ডারি মাঝেই আর কি কয়েকটা সুপারি গাছ আছে, 3-4টা সুপারি গাছ একই সাথে, মানে ওদের শিকড়গুলো একসাথে, এবং আস্তে আস্তে সেগুলো আর কি চারিদিকে ছড়াই গেছে, জাস্ট লাইক দ্যাট আমাদের যে হাতের আঙুলগুলো যেরকম, ঠিক এরকম। তো ঠিক ওই জায়গাটায় যাওয়ার সময় আমার এই যে পাটা একটু উঁচু হয়েছিল, মিশন ভাই, আমার যে পাটা একটু উঁচু হয়েছিল, সেই পাটা যে সেই সুপারি গাছের যে শিকড়টা, তার ভিতরে যে আটকাই যায়, ওই দিকটা আমাকে টানার জন্য ফোর্স করতেছে, কিন্তু কোনো লাভ মানে করতে পারতেছে না। আর এইদিকে আমার পাটা যে আটকে আছে, তখন যে আমি যে নিজের একটু ব্যালেন্স ফিরে পাইছি, এবং আমার চোখের সামনে আমি একটা তখন অদ্ভুত আরেকটা বিষয় দেখলাম, যে অপর দিক থেকে একটি আগুনের গোলা, ফুটবল সাইজের বড় একটি আগুনের গোলা এসে মনে হচ্ছে যে পড়লো ঠিক আমার পিছনে, যেখান থেকে আর কি এই যে জিনিসটা আমাকে পিছন থেকে ধরে পড়ছে, ঠিক তার উপর এসে পড়লো। এবং এই যে জিনিসটা আর কি আমাকে যে টানতেছিল, তখন সেই জিনিসটা আমাকে মানে ছুঁড়ে ফেললো দূরে, এবং এতটা তার যে প্রেশারটা ছিল, মানে সে ছুঁড়ে ফেলছে এমন ভাবে আমাকে সামনের দিকে ছুঁড়ে ফেলছে যে আমি মানে কিছুটা উড়ে যে পড়ছি আমার বাসার, মানে উঠানের মিডিলে এক সাইডে, একটু সাইডে একটা কাঁঠাল গাছ আছে, ঠিক সেই কাঁঠাল গাছের সাথে যে আমি যে সরাসরি যে ধাক্কা খাই, এবং আমার মাথায় তখন মনে হচ্ছে যে মাথা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, আমার চোখের সামনে সবকিছু আস্তে আস্তে একবারেই ঝাপসা হতে শুরু করে দিল। আমি আর কি মনে হচ্ছে যে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি না, সব ঝাপসা আস্তে আস্তে চোখের সামনে। তখন এই আমার সেন্সটা হারানোর আগে আমি খেয়াল করে দেখলাম যে 2টা পশুর মতো কিছু তুমুল তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, এবং একসময় এই লড়াই করতে করতে একসময় মনে হচ্ছে সেই আমাকে যে আক্রমণ করছিল, তখন আমি সেই জিনিসটার মানে ছায়ামূর্তিটা দেখতে পেলাম, যে বিশাল আকৃতির একটি পশুর মতো, মানে তার সমস্ত শরীর মানুষের মতো, কিন্তু তার যে মাথাটা, এটা মনে হচ্ছে একটি সিংহর মাথার মতো, এবং সেই জিনিসটা মনে হচ্ছে যে আগুনের গোলার মতো একটি আকৃতি নিয়ে দূরে মানে মিলাই গেল, এবং অপর সাইডে যে আরেকটি আগুনের গোলা, সেটিও যে দিক থেকে আসছিল সেদিকে মিলাই গেল, এবং আমি সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে যাই। পরের দিন ঠিক দুপুরবেলা যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম যে আমি আমার বিছানাতে শুয়ে আছি, এবং আমার আশপাশে আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা, মা সকলেই আছেন। মা আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাই দিচ্ছিলেন আর কাঁদছিলেন। আমার জ্ঞান ফেরা দেখে তিনি আমাকে বললেন যে, বাবা, কি হয়েছিল বাবা তোমার? তুমি ওখানে কিভাবে গেছিলা এত রাতে? তখন আমি মাকে জিজ্ঞেস করলাম আস্তে আস্তে যে, মা, কি হয়েছিল?
তুমি কিভাবে মানে আমি এখানে কিভাবে আসলাম? তখন আমার মা আমাকে যেটা বলল, তিনি রাতে উঠছিলেন প্রাকৃতিক কাজের জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য। যখন তিনি বারান্দা থেকে বের হন, তখন তিনি দেখেন যে সেই কাঁঠাল গাছের নিচে আমি শুয়ে আছি। তো মা যখন এসে আমার কাছে আসলেন, ডাকতে ডাকতে বাবাকে ডাক দিয়ে, যে দেখো তো ছেলেটা এখানে এত রাতে কি যে পড়ে আছে। বাবাও তাড়াতাড়ি বের হয়ে আসলেন। তো মা আর বাবা একসাথে এসে দেখলেন যে আমি উবুর হয়ে পড়ে আছি এবং একটি রক্তের ধারা আমার মাথা থেকে বের হয়ে অনেকটা জায়গা নিয়ে ভিজে ওই জায়গাটা মনে হচ্ছে যে শুকায় আছে। তাড়াতাড়ি করে আব্বু আম্মু আমাকে নিয়ে আর কি বাসায় নিয়ে আসলেন, ঘরে নিয়ে আসলেন, যে আমার সেন্স নাই। এবং ওই রাতেই স্থানীয় যে ডাক্তার, তাকে আর কি খবর দেওয়া হলো। তিনি আসলেন, এসে আমাকে মাথায় আর কি দেখে ড্রেসিং করে দিলেন মাথা, তারপরে হচ্ছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিলেন আর কিছু ওষুধ স্যালাইন লাগাই দিয়ে পরে উনি চলে যান। আর আজ তো ওই সময় আমার জ্ঞানই ফিরলো। তো আমি মাকে বললাম যে আসলে মা, আমার শরীরটা তো একটু দুর্বল। তো আমি যখন ওই যে ব্যায়াম করতেছিলাম, করতে করতে হঠাৎ করে আমার মাথার মধ্যে কেমন চক্কর দিয়ে উঠছিল, পরে আর কিছু মনে নাই। এইভাবে এটা আমি সেদিনকেও মাকে কিছু বলি নাই, কাউকেই কিছু বলি নাই, কিন্তু ভয় সবকিছু আমার মানে কুড়ে কুড়ে খাচ্ছিল আমার সাথে, যে কি হচ্ছে আমার সাথে। আমি কোনো কিছু কি এমন ক্ষতি করলাম যে আমার সাথে এমনটা হচ্ছে। আর বাবা মাকেও আমি কি বলবো, মানে সবকিছু মিলায় আমি যখন আর কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। তো ঠিক 3-4 দিন পর আমি একটু যখন সুস্থ হই, তখন সন্ধ্যার দিকে আমি আমার এক ক্লোজ ফ্রেন্ড, সম্পর্কে চাচা ভাতিজাই হই আমরা, কিন্তু ফ্রেন্ডের থেকে কোনো অংশে কম না, যেহেতু একই বয়স, কাছাকাছি বয়সের কি আমাদের, একই সাথে ছোট থেকে বড় হওয়া। তো চাচা ভাসতে কম, বন্ধু বেশি। তো আমি তাকে বললাম যে তার নাম ছিল হচ্ছে রফিক। তা আমি বললাম যে রফিক বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি একটু আমাকে একটু সময় দিও আজকে। তো বললো যে ঠিক আছে, তাহলে চল এক জায়গায় বসি। তো আমি একটু বলে নেই যে আমাদের এলাকার ঠিক পাশের এলাকায় আমরা মূলত আড্ডা দিতাম ওইখানেই সবাই। ওখানে একটা জায়গা আছে স্পেসিফিক, আর যশোরে যারা আছেন, যশোরের সবাই জেনে থাকবেন যে আমাদের যশোরে কিন্তু ফুলের চাষটা কিন্তু একটু বেশি হয়। মানে সারা বাংলাদেশের 80% ফুল কিন্তু যশোর থেকেই আসে। আর আমি যে সময়টার কথা বলতেছিলাম, ওই সিজনটা কিন্তু মোটামুটি চারি সাইডে শুধু ফুল আর ফুল। তো আমি সেই আমার যে ভাসতে, তাকে যখন আমি বললাম যে বাবা, আমার তোমার সাথে একটু কথা আছে, চলো আমরা একটু অমুক জায়গায় যাই, বসে একটু কথা বলবো, আমি আসলে খুব টেনশনের মধ্যে আছি। তো সে আমাকে বললো যে ঠিক আছে, তাহলে চলো যাই। তো আমরা কি করলাম যে আমরা যেখানে এখন যাব, তো সেই জায়গাটা আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূর না, 20 মিনিটের হাঁটা পথ। তো আমরা দুজনে আর কি রওনা দিলাম। আর যাওয়ার আগে কি করলাম যে আমরা কিন্তু তখন কিন্তু একটু স্মোক করি। তো কি করলাম, 5টা ডার্বি স্টাইল সিগারেট, তখন আর কি বাজারে নতুন নতুন ডার্বি স্টাইল, তো ডার্বি স্টাইল সিগারেট নিলাম 5টা, ভাজার প্যাকেট নিলাম, আর তখন হচ্ছে টাইগার নিয়েছিলাম, আর দুইজনে 2টা টাইগারের বোতল নিয়েছিলাম, প্লাস্টিকের যে বোতলগুলা। তো এইগুলো নিয়ে আর কি আমরা চলে গেলাম সেই মাঠের মধ্যে। তখন আমরা যখন গিয়েছিলাম, তখন কিন্তু মাগরিবের পর, এশার আগে। তো আমরা ওই আমাদের নির্দিষ্ট সেই জায়গাটা, সেই 2 সাইডে হচ্ছে ফুলের বাগান, ফুলের মাঠ আর কি, আর মাঝখান দিয়ে রাস্তা, মেঠো রাস্তা। তার পাশেই ছিল একটি হচ্ছে ওই যে কিছু সিরিয়াল দিয়ে কিছু গাছ, ওই যে খেজুর গাছ, ছোট ছোট খেজুর গাছ। আর আমরা সেই খেজুর গাছের গোড়ায় বসেই আর কি আমি তাকে বলতে শুরু করলাম যে আমার প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু ঘটছে আমার সাথে, আমি আমার সেই ভাস্তাকে আমি সমস্তটাই খুলে বলা শুরু করলাম যে বাবা দেখো, এই ব্যাপার আমার সাথে এই হয়েছিল, ওই ভাই ওই দিনকে আমাকে ডাকার পরে ওই সেখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমার সাথে এইগুলা সব ঘটে গেছে। তো আমি যখন বলতেছি, আমি এতটাই সিরিয়াস হয়ে গিয়েছি বলতে বলতে, যে আমার মনে হচ্ছে শরীরের লোমগুলো খাড়ায় যাচ্ছে, কান্নায় আমার
মানে চোখ ছলছল করতেছে, কিন্তু আমার সে ভাস্তেটা আসলে এই বয়সেটা এমনটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, সে আর কি সবকিছু ফানি ভাবে নিচ্ছে। আর দূর, তুই কি বলিস, এইগুলা কি হয় নাকি, এগুলো কি সম্ভব নাকি এই যুগে এসে? দূর, এই সমস্ত কিছু হয় না, বাদ দে, এগুলো তোর মনের ভুল। এই সমস্ত আর কি হাসি ঠাট্টা করে তখন বলতে, ঠিক আছে বা যা হয়েছে হয়েছে, এক কাজ কর, দে ভাজার প্যাকেটটা দে তো, ভাজা খাই। যখন আর কি আমার কাছে কিন্তু প্যাকেট ম্যাকেট সবগুলো কিন্তু তার কাছেই ছিল, আমার সে ভাস্তাটার কাছে। তো সে যখন পলি ব্যাগের ভিতর থেকে আর কি ভাজার প্যাকেট বের করলো, আশ্চর্য বিষয়, ভাজার প্যাকেট যেমন ছিল তেমনই ছিল, ভিতরে হাওয়া ভরা সবকিছু আছে, কিন্তু ভিতরে না দুইটা প্যাকেটের একটারও ভিতরে কোনো ভাজা নাই। তখন সে বললো যে, দেখছোস আজকাল পাটপাড়ি কত জায়গায় কিভাবে শুরু হয়েছে। আমি বললাম, বাদ দে, এই স্পিডের বোতলটা নে। তখন সে যখন স্পিড না, টাইগারের বোতল। তখন সে যখন সেই টাইগারের বোতল নিল, দেখে যে টাইগারের বোতলটা অনেক হালকা লাগতেছে। কি হলো, মানে নতুন বোতলের মুখ যেভাবে সিল করা থাকে ঠিক সেভাবেই আছে, বাট ভিতরে না কিচ্ছু নাই। অথচ আমরা কিন্তু আসার সময় দোকান থেকে ঠান্ডা মানে ফ্রিজে রাখা দুইটা টাইগারের বোতল নিয়ে আসছিলাম। এখন না তার ভিতরে একটু ভয় লাগা শুরু করছে যে এইগুলো কি সম্ভব, কি হচ্ছে এগুলা। আর আমি তো বুঝে গেছি যে আমার সাথে যা হচ্ছে হয়তো বা এই দিক থেকেই আর কি এখন এই ঘটনাগুলো আস্তে আস্তে সূত্রপাত, এইগুলো মনে হয় এই ঘটনারই একটি অংশ, মানে এর কারণে এরকম কিছু হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে বাবা, বাদ দে, খাওয়া ঠাওয়া লাগবে না, পরে খাবো। তুই এক কাজ কর, সিগারেট বের কর, সিগারেট ধরায় টানতে টানতে চল জায়গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে সে যখন সিগারেটের প্যাকেট খুললো, দেখলো যে ভিতরে সমস্ত সিগারেট আছে, কিন্তু প্রত্যেকটা সিগারেটই ফিল্টারের নিচ থেকে টুকরো টুকরো করা, মানে প্রত্যেকটা সিগারেটই ভেঙে মানে তছনছ করে রাখা অবস্থায়। অথচ সিগারেটের প্যাকেটটার মধ্যে আমি নিজে হাতে সিগারেটগুলো ভরে পরে নিয়ে এসেছিলাম। এর কি এক্সপ্লেনেশন দেবে সে? এতক্ষণ তো সে আমাকে নিয়ে মজা করতেছিল। আমি দেখলাম যে ভয়ে মনে হচ্ছে তার চোখ মুখ সব অন্যরকম হয়ে গেছে। সে দেখি মানে প্রচুর ভয় পাইছে এই বিষয়টার পরে, যে না এটা অস্বাভাবিক, আসলে হয়তো বা কিছু হচ্ছে। সে আমাকে বললো, বাবা চল চল বাড়ি চলে যাই। আমি বললাম যে চল, বাদ দে, যা হয়েছে আমি তো তোর বললামই, তুই অবিশ্বাস করছো, এই জন্যই মনে হয় এরকম হয়েছে। তো বললো যে ঠিক আছে, আমি এখন বিশ্বাস করলাম, বাবা চল বাড়ি যাই। মানে সে একটি মানে কাঁদো কাঁদো সুরে বললো, কারণ আমরা যেখানে আছি আশপাশে তো বাড়ি ঘর নাই। আমি তো বলেই দিয়েছি যে মাঠের ভিতরে, আর এটা ছিল মাগরিবের পরে, এখনো প্রায় বাড়ি যাইতে প্রায় আধা ঘন্টার মতো লাগতে পারে, এখান থেকে লাগবে আর কি যাইতে। এখন আমি আপনাদেরকে বলে নিই একটু, বিষয়টা হচ্ছে যে আমরা এখন যে পথ দিয়ে বাসায় ফিরবো, সেই পথটা দিয়ে বাসায় আসতে গেলে আমাদের দুইটা জায়গা হচ্ছে পার হইতে হবে। আর এই দুইটা জায়গা সম্পর্কে অনেক আগে থেকেই আমরা মুরব্বীদের কাছে শুনে আসছি যে এই জায়গা দুটো না তেমন একটা ভালো না। কেমন ভালো না? তাহলে আসুন শোনা যাক। প্রথম যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে আমরা যে গ্রামে আছি সেই গ্রামেরই ভেতরে, আর এটার এক পাশে আছে একটি স্কুল এবং অপর পাশে আছে একটি পরিত্যক্ত কোচিং সেন্টার, যেখানে এখন আর আপাতত মানে কোনো কোচিং করানো হয় না, অনেক দিন থেকে এটা পরিত্যক্ত আছে অবস্থায়। তবে এখানে অনেক ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে, যা আর কি আমি এখন এটা বলবো না, পরবর্তীতে হয়তো বা কখনো এই জায়গাটা সম্পর্কে আমি আরো ঘটনা আছে আমি আপনাদেরকে পাঠাবো। তো এই হলো একটা জায়গা। আর একটা জায়গা হলো আমাদের এলাকায় যাইতে আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে দুই সাইডে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। এই জায়গাটা মাঝে মাঝে অনেক ধরনের অস্বাভাবিক ঘটনা অনেকে সম্মুখীন হয়েছে। তার ভিতরে আমার বাবার সাথেও ঘটে যাওয়া একটা ঘটনা আছে। তো আমি নেক্সট ডে আর কি এই ঘটনাটা পাঠাবো মিশন ভাই। তো এখন আমি চলে যাচ্ছি সেই মূল ঘটনায়। তো যখন আমি আর আমার সেই ভাসতে আমরা যখন ওই জায়গা থাকা মানে ওই যে মাঠ থেকে উঠে যখন মেইন মানে ওই এলাকার যে মেইন রোড, সে তার ভিতরে আর কি যখন উঠলাম, উঠে এখন আমাদের সেই
ভয়ের সে জায়গাটা, এটা পার করার পরে যে বেনাপোল হাইওয়েটা, এইটা ক্রস করে পরে আমাদের এলাকার রোডে যাইতে হবে। আর যাইতে গেলেই সেই যে বট গাছটা, যেটা নিয়ে অনেক বদনাম, এবং যে পাশেই তার পাশেই রাস্তার অপোজিটে যে কোচিং সেন্টার, এই দুই জায়গাটা পার করে যাইতে হবে। তো আমরা হাঁটতেছি, যত হাঁটতেছি এবং ওই বট গাছের কাছাকাছি আসতেছি, তত না আমার ভিতরে ওই দিনকের মতো যেই অস্বাভাবিক যে ফিলিং হচ্ছিল, গা পা ভার হয়ে যাওয়া, মনে হচ্ছে পা মানে এক একটা পা কয়েক মন করে ওজন হয়ে গেছে, উঠাইতে পারতেছি না ভয়ে, এমন একটা অবস্থা হয়ে গেল। আমি যখন প্রায় আমরা মানে কাছাকাছি চলে আসলাম বট গাছের, তখন দেখি যে সেই বট গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মুন্ডুহীন সেই অশ্বরীটি, যেটার বুকের মধ্যে লাল লাল দুইটা চোখ এবং পেটের দিকে আর কি সোচালো দাঁতের শাড়ি, হা করে আছে এবং মুখ দিয়ে রক্ত চুইয়ে পড়তেছে, এবং সেখানে গর্জন আসতেছে সেই জায়গাটা থেকে, মানে সে অশরীরীর কাছ থেকে। মনে হচ্ছে যে ওই দিন রাতে যে হিংস্র যেই অবয়বটা আমাকে আক্রমণ করছিল আমার বাসায়, সেরকম গর্জন আসতেছে এখান থেকে। আমি কিছুক্ষণের জন্য থমকে গেলাম, দাঁড়ায় পড়লাম। আমরা কিন্তু চাচা ভাসতে কিন্তু দুইজনে হাত ধরাধরি করে আসতেছিলাম। তো আমি খেয়াল করলাম ওর দিকে আর কি, তাকালাম যে ও আবার যদি এটা দেখে এরকম কিছু, তাহলে ওকে ভয় পাইতে পারে, তো ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পাইছি। সেই জন্য আর কি আমি ওকে বলার জন্য যখনই ওর দিকে ঘুরলাম, মানে ওর পাশেই তো ছিল, তো আমি ওর দিকে মাথাটা ঘুরায় যখন তাকালাম, দেখি ও একবার বট গাছের দিকে তাকাচ্ছে, মানে আমি যে জায়গাটায় যে অশরীরটি দেখতেছি ঠিক ওই দিকে একবার তাকাচ্ছে, আর একবার তাকাচ্ছে হচ্ছে কোচিং এর দিক, কোচিং যে পরিত্যক্ত কোচিং সেন্টার সেখানে। তো আমি ওকে নাড়া দিয়ে বললাম, বাবা কি হয়েছে, তুমি কি দেখতেছো? তো কাঁদা সুরে বললো যে বাবা আমার এই বিপদ থেকে উদ্ধার কর, এই বিষয় আমি দেখতেছি। মানে সেই অশরীরীটাকে সেও দেখতে পাচ্ছে, এবং যে জিনিসটা আমি দেখিনি কিন্তু ও দেখেছে যে কোচিং সেন্টারের ওখানে, সেটা হচ্ছে যে সাদা শাড়ি পরিহিত সেই মহিলার বর্ণনা সে দিয়েছে, যেটা আর কি আমি দেখেছিলাম প্রথম যখন ওই যে কবরস্থানের ওখান থেকে আমি আসতেছিলাম। সেই অবয়বটা এখন কোচিং সেন্টারের এইখানে পা ঝুলিয়ে বসে আছে এবং হাসতেছে, এইটা ও দেখতে পাইছে। আমি ওকে শুধু বললাম, বাবা দোয়া কালাম যা পারিস মুখ দিয়ে পড়তে থাক, চোখ বন্ধ করে দৌড় লাগা, তবে ভুল করেও আমার হাত ছাড়িস না। তো দুইজনে এইভাবে উচ্চ স্বরে দোয়া পড়তে পড়তে দৌড় দিয়ে আর কি আমরা ওই জায়গাটা ক্রস করে ফেললাম। বেনাপোল হাইওয়েটা পার করেই যখন আমাদের এলাকার রোডে ঢুকছি, পাশেই মসজিদ ছিল, দুইজনে দৌড় মেরে মসজিদে যেয়ে উঠছে। ওখানে ওঠার পরে কিছুক্ষণ পর যখন একটু স্বাভাবিক হলাম, দেখলাম যে ও তখনও মানে ভয়তে ও কাঁপতেছে। তো আমি কোনো রকম ভাবে ওকে নিয়ে আবারও রওনা শুরু করলাম। যখন আমরা হাঁটতে হাঁটতে সেই যে বলছিলাম যে আরেকটা জায়গা আছে খারাপ, সেই পুকুরের পাড় দিয়ে যখন আমরা যাইতেছি, তখন দেখলাম সামনে থেকে একটি সাদা কাফনের কাপড় ভাসতে ভাসতে আমাদের দিকে আসতেছে। আর যখন সে জিনিসটা আমাদেরকে মানে আমাদের একেবারেই কাছাকাছি চলে আসলো, তখন আমি ওকে ধাক্কা দিয়ে এক সাইডে ফেলে দিলাম এবং আমি আর এক সাইডে লাফ দিলাম, এবং ওই জিনিসটা আমাদের মাঝখান দিয়ে চলে গেল। তখন ও আবার এসে আমাকে বলছে, বাবা কি দেখছিস, তুই কি দেখলি, জিনিসটা আমাকে ফালাই দিলি যে? আমি তখন বললাম যে তুই কি কিছু দেখছিস? তখন ও আমাকে বলল যে হ্যাঁ, আমি দেখলাম যে একটা কালো বিড়াল, তার চোখগুলো জ্বলতেছে, সে বিদ্যুৎ গতিতে দৌড়ায় আর কি চলে গেল, আর তুই আমাকে ধাক্কা দিলি। আমি ওকে বললাম যে আর আমি দেখেছি যে একটা সাদা কাফনের কাপড় ভাসতে ভাসতে এসে আমাদের
মাঝখান দিয়ে আর কি, দুইজনের যে যাচ্ছি তার মাঝখান দিয়ে চলে গেল, এই জন্য আমি তোকে ধাক্কা দিয়ে সরাই দিছি। যাক, এতটুকু আমার বোঝা শেষ যে যেই ঘটনাগুলো এখন আমাদের সাথে ঘটতেছে এইগুলো মূলত ও যে আমার সাথে আছে, ও যে দেখতেছে, ও মূলত আমার সাথে আছে বলেই হয়তো বা ও আর কি এইগুলো প্রত্যক্ষ করতেছে। তো আমি না, তারপরে আমরা যখন ওকে বাসায় পৌঁছায় দিয়ে তারপরেই হচ্ছে আমার বাড়ি, আমি যখন বাড়ি গেলাম, বাড়ি যে ওই রাতেই মার সাথে আর কি আমি সব ঘটনা প্রথম থেকে নিয়ে শুরু করে সব ঘটনা আমি বললাম। আর কিছুক্ষণ পর বাবাও বাড়ি আসলো, মা বাবাকে সমস্ত ঘটনাগুলো বললো যে আপনার ছেলের সাথে এইগুলো ঘটেছে। ও কিছুই বলে নাই। বাবা তো আমাকে প্রচুর বকাবকি, আমি আগেই কিন্তু বলেছি আমার বাবা কিন্তু খুবই রাগী একটা মানুষ, তো প্রচুর বকাবকি করে তখন উনি আমাদের যে মসজিদের ইমাম সাহেব তাকে ফোন দিলেন। তো ফোন দেওয়ার পর উনি বললেন যে আমার আব্বাকে যে আপনি এক কাজ করুন, আপনি ছেলেকে নিয়ে যত দ্রুত সম্ভব এখনই চলে আসুন, আমি মসজিদে আছি, বাকি কথা এখানেই হবে। তো আমি আবার বাবাকে বলছিলাম, বাবা তো আমার সাথে যে রফিক ছিল, রফিকের সাথে এগুলো ঘটছে, ওকেও তাহলে একসাথে নিয়ে চলেন। তো আব্বা রফিককে ফোন দিল, রফিক আসলো আমাদের বাসায়, পরে একসাথে আর কি সবাই মিলে রওনা দিছে। তো মসজিদে যখন গেছি আমরা, তো ইমাম সাহেব আমাকে দেখেই বলতেছেন যে এক কাজ করো বাবা, তোমরা দুইজনে মসজিদে ঢুকো না, তোমরা আগে যাও উজু করে আসো, উজু করে এসে পরে আর কি যে মসজিদ সংলগ্ন যে হুজুরের জন্য যে একটা আলাদা একটা ঘর থাকে, তো ওখানে আর কি আমাদেরকে যাইতে বললো। তো আমরা দুজনেই উজু টুজু করে তারপর আমরা যখন সেই ঘরে গেলাম, তো আমাকে এক সাইডে বসালো একটা গন্ডির মতো করে কেটে, এবং তার পাশে আর একটা গন্ডি কেটে সে হুজুর বসছেন, এবং তরিকু আমার সেই যে ছিল আমার যে আব্বু আম্মু যারা ছিল ওদেরকে আলাদা কিন্তু আরেকটা গন্ডির মধ্যে কেটে সাথে সে রফিককেও আর কি ওর ভিতরে বসায় রাখছে, এবং বারবার বলছে হুজুর যে যদি অস্বাভাবিক কিছু ঘটে আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না, আমি যথাসম্ভব চেষ্টা করতেছি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত, আমি আমার সাথে থাকা কিছু ভালো জিন আছে তাদের মাধ্যমে এখন আমি কি হয়েছিল সে ব্যাপারে আমি সমস্ত খবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো হুজুর কি করলো যে অনেকক্ষণ ধরে কিছু রুকাইয়ার মাধ্যমে জিন হাজির করলো, এবং সেই জিনটি হুজুরের শরীরেই আর কি আসছিল। তারপর যখন সেই জিনটি আবার এসে যখন সবাইকে সালাম ঠালাম দিয়ে কথা বললো, কথাটা বলে যখন সে জিন আবার কিছুক্ষণের জন্য চলে গেল, তখন সে হুজুর বলতে শুরু করলো আমার বাবাকে যে ভাই দেখুন, আসলে আপনার ছেলের পরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তখন আমার বাবা বলল যে আমার ছেলেকে ব্ল্যাক ম্যাজিক কে করবে? তখন হুজুর বলল যে আসলে ব্ল্যাক ম্যাজিক যা করছে তার নাম তো আমি বলতে পারবো না, তবে আপনার ছেলে ভালো বলতে পারবে, সে কিন্তু জানে যে তার প্রতি ব্ল্যাক ম্যাজিক কে করছে। তারপর হুজুর বলা শুরু করলো আসলে এত খারাপ ভাবে আপনার ছেলের পরে আসলে ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এত খারাপ একটা জিন চালান করা হয়েছে, যে খুবই নিম্ন শ্রেণীর শক্তিশালী একটি জিন, এবং তারা যখন কোনো উদ্দেশ্য সাধনের জন্য কারোর পিছনে লাগে ততক্ষণ পর্যন্ত তার ক্ষতি না করা পর্যন্ত আর কি তারা থামে না। তো আমার বাবা বলল যে তাহলে আমার ছেলের এইগুলো যে ঘটছে, তাহলে এখন পরবর্তীতে আসলে আর কি করার, এই পিছন থেকে এটা থেকে মুক্তি পাওয়ার কি উপায়? তখন হুজুর বলল যে দেখুন, আসলে আপনার ছেলের যে সুযোগগুলো পাইছিল ক্ষতি করার, সেই জিনটা কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ হচ্ছে আপনার ছেলের সাথে ভালো আর একটি জিন আছে যে সবসময় দূর থেকে আপনার ছেলেকে প্রোটেক্ট করে, আর যতবারই এই খারাপ জিনটা আপনার ছেলের উপর আক্রমণ করছে ততবারই সেই ভালো জিনটা এসে আপনার ছেলেকে প্রোটেক্ট করছে।
তো আমি এখন ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য আমি আমার জিনের সাহায্য এবং ওর সাথে থাকা যে জিন তার সাথে মিলে আর কি এই ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে নষ্ট করা যায় আমি সেই বিষয়ে সমাধান নিয়ে কাল আপনাদের বাড়ি যাব আর যে এর একটা সমাধান দিয়ে আসব। এই বলে হুজুর আমাকে একটি তাবিজ দিল, যে এ বলল যে যতক্ষণ না পর্যন্ত তিনি বলবেন ততক্ষণ যেন এই তাবিজটা আমি কোনো মতেই না খুলি, এবং আমাকে ঝাড়ফুঁক করে দিল এবং কিছু পানি পড়া দিয়ে দিল। তো সেই দিনের মতো না আমি বাড়ি আসলাম, এবং ওই দিন রাতে যে কি মানে একটা প্রশান্তির ঘুম যে আমার হলো মিশন ভাই, আমি আসলে বলে বোঝাইতে পারবো না বিষয়টা। তারপর হুজুর পরদিন আমাদের বাসায় আসলেন, কিছু রিচুয়াল করলেন, আর হুজুরের রিচুয়ালটা কিন্তু ছিল হচ্ছে ইসলামিক তরিকায়, যাকে আমরা রোকাইয়া বলি। তিনি এসে রোকাইয়া করলেন এবং রোকাইয়ার মাধ্যমে আস্তে আস্তে আমার বাসা থেকে কয়েকটি তাবিজ তিনি উত্তোলন করলেন, আসলে যেটা থাকাটা খুবই অস্বাভাবিক। আর তার থেকে আমার বাসার ভিতরে আমি যে ঘুমাইতাম সে বালিশের মধ্যে থেকে একটা তাবিজ পাওয়া গেছে, এবং আমার মা যে রান্না করেন সেই চুলার ভিতর থেকে একটি তাবিজ পাওয়া গেছে। এরকম মোটামুটি কয়েকটা জায়গা থেকেই এরকম 6 থেকে 7টা, সম্ভবত 7টা হবে, তাবিজ উদ্ধার করলেন জিনের মাধ্যমে, এবং সেগুলোকে তিনি নষ্ট করে আমরা বাবাকে বললেন যে এটা কোনো এক পরিত্যক্ত পুকুর, মানে যেখানে সচরাচর মানুষ যাতায়াত করে না এমন কোনো জায়গায় ফেলে দিয়ে আসতে, এবং আমার বাবা সেটা ফেলে দিয়ে আসলেন। তো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হয়তো বা আমার মানে ব্ল্যাক ম্যাজিকটা আমার পরে কাটায় কেটে গেছিল, কিন্তু এর প্রভাবটা আর কি আমার উপর কিন্তু এখনো আছে। কি জন্য বলছি এই কথাটা, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমি কিন্তু প্রায় 80+ হাইট ওয়েটের একটা মানুষ ছিলাম। তারপর থেকে না আমি শুকানো শুরু করলাম, আর এখন বর্তমান আমার ওয়েট হচ্ছে অনলি 56। তো শুকাইতে শুকাইতে আর কি আমি এই পর্যায়ে আসছি, আর আমার আসলে তারপর থেকে শারীরিকভাবে আমি অনেকটাই দুর্বল থাকি সবসময় মিশন ভাই। আর যে লোকটা আমার প্রতি ব্ল্যাক ম্যাজিক করছিল, পরবর্তীতে আর কি জানতে পারি যে আসলে তিনি অনেক ধার দিনের মধ্যে যাচ্ছিলেন, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যার কারণে সেই ব্যক্তিটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আর কি তার পরিবারের কারোর উপর, মানে তার যে সম্পত্তির যে ভাগাভাগির বিষয়টা, সেইটার কারণে তার নিজের যে বাবা তাদের উপর ব্ল্যাক ম্যাজিক মাধ্যমে একটি কাজ হাসিলের জন্য তার দরকার ছিল এমন একজন মানুষ যে কিনা তার বাবা মার একমাত্র সন্তান হবে, মানে তার আর কোনো ভাই বোন নাই, আর অবশ্যই তাকে ছেলে হতে হবে প্রাপ্তবয়স্ক। আর তার টার্গেটে আমি পড়ে গিয়েছিলাম, কারণ আমার আর কোনো ভাই বোন নাই, আমি আমার বাবা মার একটাই মাত্র ছেলে এবং প্রাপ্তবয়স্ক একজন ছেলে। আর যেহেতু তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তার জন্য আর কি সে আমাকেই সিলেক্ট করছিল। তো পরবর্তীতে যখন আমি ওই দিন রাতেই আমাকে আর কি তারা বলি দেওয়ার জন্য যে টার্গেট করছিল, কিন্তু কোনো কারণে ওই ভালো জিনটার প্রভাবে হয়তোবা সেটা পারে নাই, যার জন্য তারা উল্টো পরে আমাকেই ব্ল্যাক ম্যাজিক করে বসে। তো এই ছিল মিশন ভাই ঘটনা। আর আমি জানি না আপনাদের কেমন লাগবে ঘটনাটি, যদি ভালো লাগে তাহলে লিসনারদের মাঝে পড়ে শোনানোর জন্য অনুরোধ রইল। আমার কাছে আরো ঘটনা আছে মিশন ভাই, পরবর্তীতে আমি ঘটনা আপনাদেরকে পাঠাবো এক এক করে পর্যায়ক্রমে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলে তুহিন ভাই তার ঘটনা শেষ করেছেন। অসম্ভব সুন্দর ঘটনা, ভয়ের ঘটনা, লোমহর্ষক ঘটনা, আমি বলবো এক কথায় অসাধারণ ঘটনা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আপনাদের কাছে, মানে আমার লিসেনারদের কাছে যদি এরকম ধরনের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আমাকে পাঠিয়ে দিতে পারেন। আর আমার কাছে ঘটনা পাঠানোর মাধ্যম হচ্ছে 2টা, যেটা আমি প্রতিবারই বলে আসি। আপনি চাইলে আমাকে সরাসরি আপনার ঘটনাটি আপনি যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে রেকর্ড করে সরাসরি আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আর আপনি যদি চান যে আপনার ঘটনাটাই আমি মিশন পড়ে শোনাবো, খুবই সিম্পল, আপনি আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমার মেইল অ্যাড্রেসে।
আর আমার জিমেল আইডিটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দয়া করে সেই লিঙ্কটা কপি করে পরে আপনারা পাঠিয়ে দিবেন। তারপরেও আমি একবার বলে দিই, জিমেল আইডিটা হচ্ছে MISSION মিশন KHAN খান 327@gmail.com। তো আজকে আসলে ঘটনাটি অনেক লং ছিল, আর বেশি কথা বলবো না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা আজকের ঘটনাটি শুনলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন। আর আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু এটাও জানাতে পারেন যে আপনারা কি ধরনের ঘটনা শুনতে যাচ্ছেন, তাহলে আমি চেষ্টা করব সবসময় সেই ধরনের ঘটনাগুলো কালেক্ট করার। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।